আসসালামু আলাইকুম। গত একটা ভিডিওতে আমরা কথা বলেছিলাম ব্লাড টেস্ট বা রক্ত পরীক্ষা রিপোর্ট নিয়ে। তো সেখানে আমরা বোঝানোর চেষ্টা করেছি আপনি আপনার রক্তের পরীক্ষার রিপোর্টটা দেখে কিভাবে বুঝতে পারবেন যে আপনার কোনো রোগ হয়েছে কিনা। তো তারই প্রেক্ষিতে আজকে আমরা কথা বলবো ইউরিন এক্সামিনেশন রিপোর্ট অথবা প্রস্রাব পরীক্ষা নিয়ে। তো তার আগে আমরা আসলে বলে রাখি যে প্রস্রাব পরীক্ষা এইটা আসলেই রক্ত পরীক্ষার মতোই একটা পরীক্ষা যেটা ডাক্তাররা রুটিনলি করতে দেয়। অর্থাৎ আপনার যদি ডাক্তারদের মনে হয় যে আপনার প্রস্রাবের কোনো সমস্যা আছে বা আপনার পুরো ইউরিনারি ট্র্যাক্ট অর্থাৎ কিডনি থেকে শুরু করে আপনার পুরা প্রস্রাবের যে রাস্তা আছে পুরো কোনো জায়গায় যদি কোনো সমস্যা হয় সেটার ক্ষেত্রে ডাক্তাররা এই প্রস্রাব পরীক্ষা দিয়ে থাকেন। তো এছাড়াও আপনি যদি নিজে বুঝতে চান যে আসলে আপনার কোনো সমস্যা আছে কিনা, তো সে কোন ক্ষেত্রে আপনি এটা পরীক্ষা করতে পারেন। যদি আপনার প্রস্রাবে জ্বালাপোড়া হয়, আপনার কিডনির যে জায়গাটা থাকে ওই পাশে যদি ব্যথা হয়, অথবা প্রস্রাব এর পরিমাণ কমে যায়, অথবা মনে হচ্ছে যে প্রস্রাবের কালার ঠিক নাই, তো সেক্ষেত্রে আপনি আপনার নিজের প্রস্রাবের পরীক্ষা নিজেই করাতে পারেন। এবং সেক্ষেত্রে আপনি প্রস্রাবের রিপোর্টটা নিজে বোঝার জন্য যে জিনিসগুলো আপনাকে বুঝতে হবে সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো প্রথমেই আমরা বলে রাখি যে উপরে যে জিনিসগুলো দেওয়া আছে অর্থাৎ পেশেন্টের নাম, তারপরে কোন ডক্টর এটাকে রেফার করছে সে বিষয়গুলো দেওয়া আছে। এখন আমরা সরাসরি চলে যাব ইউরিন এক্সামিনেশন রিপোর্টের মধ্যে। আসলে ইউরিন এক্সামিনেশন রিপোর্টে 3টা পার্ট থাকে। 3টা পার্টকে আমরা 3টা ভাগে ভাগ করি। যে আসলে এখানে আমরা মূলত দেখার চেষ্টা করি যে প্রথমে খালি চোখে আমরা দেখি, অর্থাৎ এখানে কোনো ধরনের কেমিক্যাল মেশানো হয় না, এটাকে আমরা বলি ফিজিক্যাল এক্সামিনেশন। তো এই ফিজিক্যাল এক্সামিনেশনে আমরা মূলত যে জিনিসগুলো দেখি এগুলোর মধ্যে রয়েছিল কোয়ান্টিটি, অর্থাৎ আমি কতটুকু ইউরিন নিয়ে করলাম। এরপরে আসুন আমরা দেখি, তারপরে আমরা করি হলো কেমিক্যাল এক্সামিনেশন। কেমিক্যাল এক্সামিনেশন বলতে আমরা এই ইউরিনগুলোর সাথে বিভিন্ন কেমিক্যাল মিশায়া এদের পরীক্ষা করি, দেখি আসলে এখানে কোনো সমস্যা আছে কিনা। এরপরে আমরা করি মাইক্রোস্কোপিক এক্সামিনেশন। ওই তো আমরা যে ইউরিনটুকু নিলাম ওই ইউরিন থেকে অল্প 2-1 ফোঁটা নিয়ে আমরা মাইক্রোস্কোপের নিচে দেখার চেষ্টা করি আসলে এখানে কি সমস্যা আছে। তো এই 3টা ভাগে আমরা ইউরিন এক্সামিনেশন করে থাকি এবং এই রিপোর্টগুলোও এই 3 ভাগেই দেওয়া হয়। তাহলে চলুন একটা একটা করে আমরা ব্যাখ্যা করার চেষ্টা করি আসলে কোনটা দ্বারা কী ইন্ডিকেট করে এবং কোনটা হইলে আপনি কি ধারণা করতে পারেন। আমি আগেই বলে নিচ্ছি যে এটা আসলে স্পেসিফিক না, পুরাপুরি আপনি এটা হয়েছে বা আপনার কোনো একটা সমস্যা দেখা দিচ্ছে দেখে দিয়ে আপনি ধরে নেবেন যে এটা আপনার হয়ে গেছে এরকম না। তো এটা থেকে আমরা মোটামুটি একটা ধারণা নিতে পারি, ঠিক আছে, যেহেতু আমরা যারা এটা দেখতেছি তাদের ম্যাক্সিমামই ডাক্তার না। তবে যদি আপনার মনে হয় যে সমস্যা আছে সেক্ষেত্রে আপনি অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে তারপরে ট্রিটমেন্ট নেবেন। আর যদি মনে হয় যে না নর্মাল, তাহলে তো সেক্ষেত্রে আপনাকে ডাক্তার দেখানো লাগতেছে না। এই জন্যই মূলত আমাদের এই ভিডিওটা করা। তো আসেন প্রথমে কোয়ান্টিটি। তো প্রথমে আমরা বলতেছি কোয়ান্টিটি বলতে আসলে কতটুকু ইউরিন নিয়ে আমি কাজ করতেছি। এখানে 10 ml ইউরিনের মতো নিয়ে আমরা কাজ করেছি। তো এটা আসলে খুব একটা কিছু না, কারণ আমি ইউরিন 10 ml নিতে পারি, 20 ml নিতে পারি সেটা। এরপরে আসেন কালার। হ্যাঁ, কালারের ক্ষেত্রে আমরা যেটা এখানে দেওয়া আছে হলো স্ট্র কালার। তো আমাদের ইউজুয়ালি আমাদের যে প্রস্রাবের কালার এটা হলো স্ট্র মানে কি? স্ট্র মানে আমরা বলি ফ্যাকাশে, অথবা আমরা বলা হয় যে হালকা খড় কালার, অর্থাৎ আপনি জন্মের পর থেকে যেরকম প্রস্রাব দেখে অভ্যস্ত এটাই হলো আসলে স্ট্র কালার। তো এটা স্ট্র কালার হইলো নর্মাল। যদি কখনো স্ট্র কালার না হয়ে অন্য কালার হয়, এখন অন্য কি কালার হইতে পারে সেটা নিয়ে আমরা একটু কথা বলবো। তো অন্য কালার হইতে পারে, এটা রেড হইতে পারে, রেড বা লাল কালার হইতে পারে। যদি আপনার ইউরিনটা লাল কালার হয় সেক্ষেত্রে আপনার বুঝতে হবে যে আপনার দেখেন আপনার শরীরের ভিতরে যা কিছু আছে এর মধ্যে লাল কি আছে, লাল আছে রক্ত। তো যদি আপনার ইউরিনের কালার লাল হয় তাহলে আপনার বুঝতে হবে যে আপনার ইউরিনের সাথে বা আপনার প্রস্রাবের সাথে রক্ত যাচ্ছে। তো ইউরিনের সাথে রক্ত যাওয়ার অনেকগুলা কারণ থাকতে পারে, যে আমাদের কিডনি থেকে শুরু করে আমার যে একদম প্রস্রাবের রাস্তা পর্যন্ত এইখানে আমাদের যদি কোনো ব্যথা বা ট্রমা হয় সেক্ষেত্রে হইতে পারে। অনেক ক্ষেত্রে দেখা যায় নিউপ্লাজম, অর্থাৎ কোনো ক্যান্সার হইলে সেক্ষেত্রে রক্ত যাইতে পারে। আবার অনেক ক্ষেত্রে ইউটিআই অর্থাৎ ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন যদি হয়, অর্থাৎ ইনফেকশনেও অনেক সময় রক্ত যেতে পারে। তো এটা দিয়ে আমরা স্পেসিফিকলি বলতে পারতেছি না কী হয়েছে, কিন্তু যদি রক্ত যায় তার মানে এখানে আপনার ইনফেকশন হইতে পারে, অথবা কোনো ট্রমা হইতে পারে, অথবা ক্যান্সার হইতে পারে। হ্যাঁ, অথবা অনেক ক্ষেত্রে দেখা যায় হলো আমাদের টিবির ক্ষেত্রেও এখানে রক্ত যাইতে পারে। তো সেক্ষেত্রে অবশ্যই আপনাকে ডাক্তারের শরণাপন্ন হতে হবে। তো যদি স্ট্র থাকে তাহলে এটা কোনো সমস্যা নাই, যদি লাল কালার হয় তাহলে এই সমস্যা হতে পারে। দ্বিতীয়ত আরেকটা কালার হতে পারে ইয়েলো কালার, ইয়েলো বা হলুদ।
এখন ইয়েলো বা হলুদ কালার হলে কি হয় দেখেন, আপনার শরীরের মধ্যে আপনার হলুদ হয়ে গেছে, আপনার শরীর হলুদ হয়ে গেছে, এটা যদি আমি বলি তাহলে আপনি মনে করেন যে আপনার জন্ডিস হয়েছে। তো এইখানে একই কথা, আপনার যদি প্রস্রাবের কালার অনেক বেশি হলুদ হয়ে যায়, তাহলে আমরা সচরাচর যে প্রস্রাব করি যে আমরা যদি ঠিকঠাক মতো পানি না খাই সেক্ষেত্রে একটু হালকা হালকা হলুদ হতে পারে, এইটার কথা বলতেছি না। আমরা যদি দেখি যে আসলে প্রস্রাব অনেক বেশি হলুদ হয়ে গেছে সেক্ষেত্রে জন্ডিস হওয়ার একটা সম্ভাবনা আছে, ঠিক আছে। তো এটা হলো জন্ডিস হতে পারে। এরপরে আমাদের কি হইতে পারে, রক্তের কালার ইউরিনের কালার হইতে পারে হলো গ্রিনিশ কালার হইতে পারে, গ্রিনিশ। তো গ্রিনিশ কালার ইউরিন সাধারণত আমাদের শরীরের যে কোনো জায়গায় যদি আপনার শরীরে কোনো জায়গায় ইনফেকশন হয় এবং ইনফেকশনটা যদি সিউডোমোনাস দ্বারা হয় সেক্ষেত্রে আমরা গ্রিনিশ কালার দেখতে পারি। তো আপনার ইউরিনারি ট্র্যাক্টে যদি ইউটিআই হয় এবং স্পেশালি এটা যদি সিউডোমোনাস নামক একটা ব্যাকটেরিয়া দ্বারা হয়, তো সেক্ষেত্রে আপনার প্রস্রাবটা কী হইতে পারে, গ্রিনিশ কালার হইতে পারে। এবং অনেক ক্ষেত্রে দেখা যায় ইউরিনটা অনেক বেশি দুধের মতো সাদা, ঠিক আছে, দুধের মতো সাদা হইতে পারে। দুধের মতো সাদা হইতে পারে। তো সেক্ষেত্রে দুধের মতো যদি সাদা হয় তাহলে সেক্ষেত্রে আমরা কি চিন্তা করব, তো দুধের মতো সাদা ইউরিনের কজগুলোর মধ্যে আমরা ইউজুয়ালি চিন্তা করি যে এখানে আমাদের দুইটা জিনিস মাথায় আসে। একটা হলো যে দুধের মতো সাদা ইউরিন হওয়াকে আমরা অনেক ক্ষেত্রে বলে থাকি কাইল। তো এই যে কাইল বা কাইলিউরিয়া, এটা হলো আমাদের উচেরিয়া ব্যানক্রপ্টি বা ফাইলেরিয়াসিস নামক একটা ডিজিজ আছে, সেই ক্ষেত্রে হতে পারে। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে আপনার ইউরিনের ট্র্যাক্টে ইনফেকশন হয়েছে, ওইখানে পাঁচ জমা হয়েছে, তো সেক্ষেত্রে পাঁচটা ইউরিনের মাধ্যমে বের হয়ে আসতে পারে, সেক্ষেত্রে আমরা ফাইলিয়ারিসিস। তো যাই হোক, তো কাইল এটা পাসের কারণে হতে পারে, যদি ইনফেকশন হয়ে ওখানে পাস হয়ে যায় সেক্ষেত্রে পাস বলতে আমরা পুজ বোঝাচ্ছি, যদি পুজ হয়ে যায় তো সেক্ষেত্রে এটা আসতে পারে। আর পাশাপাশি ফাইলেরিয়াসিসেও দুধের মতো সাদা ইউরিন আসতে পারে। তো এই হলো কালার নিয়ে কথাবার্তা। তাহলে ইউজুয়ালি আমরা যেটা বলে থাকি যে আপনার ইউরিনের কালার যদি স্ট্র হয় তাহলে নর্মাল। এখন স্ট্র না থেকে যদি এই যে বাকি রেড, ইয়েলো, গ্রিনিশ, দুধের মতো সাদা যে কোনো কালার হইলেই তার মানে এখানে কোনো না কোনো সমস্যা আছে, সেক্ষেত্রে আপনি ডাক্তারের শরণাপন্ন হতে পারেন, ঠিক আছে, বা আপনাকে হতেই হবে আসলে। তো সেই ক্ষেত্রে আপনার ডিজিজ হয়েছে এটা আপনার ধরে নিতে হবে। এরপরে আমরা আসলে এখানে অনেকগুলো অপশন আছে, আমরা সবগুলো নিয়ে কথা বলবো না, কারণ সবগুলা এতটা সিগনিফিকেন্ট না, যেগুলো সিগনিফিকেন্ট আমরা ওইগুলো নিয়ে কথা বলবো। এরপরে আমরা চলে যাব যে আমাদের সেডিমেন্টেশন আর স্পেসিফিক গ্রেভিটি। সেডিমেন্টেশন এবং স্পেসিফিক গ্রেভিটি। সেডিমেন্টেশন বলতে আমরা আসলে কি বোঝাচ্ছি, সেডিমেন্টেশন বলতে বোঝাচ্ছি হলো তলানি, অর্থাৎ আপনার প্রস্রাবটা আমি নিয়ে রেখে দিলাম একটা কন্টেইনারে রেখে দেওয়ার পরে যদি এটা নিচে তলানি জমা হয় তাহলে সেটাকে আমরা বলতেছি সেডিমেন্টেশন। একইভাবে স্পেসিফিক গ্রেভিটি বলতে আমরা কি বোঝাচ্ছি, স্পেসিফিক গ্রেভিটি বলতে আমরা বোঝাচ্ছি হলো যে আমি যে প্রস্রাবটা নিলাম, ধরেন আমি 1 ফোঁটা প্রস্রাব নিলাম আর 1 ফোঁটা পানি নিলাম, এই 1 ফোঁটা প্রস্রাব 1 ফোঁটা পানির মধ্যে আসলে কোনটা বেশি ঘন, প্রস্রাবটা বেশি ঘন নাকি পানিটা বেশি ঘন? ইউজুয়ালি আমাদের প্রস্রাবটা পানির তুলনায় হালকা একটু ঘন থাকে, কিন্তু এটা যদি অনেক বেশি ঘনত্ব বেড়ে যায় তো সেক্ষেত্রে আমরা বলি স্পেসিফিক গ্রেভিটি বেশি। তাহলে আসুন, সেডিমেন্টেশন যদি বেশি হয় তাহলে সেটা আমাদের কি ইন্ডিকেট করে? দেখেন, কোনো একটা প্রস্রাব আপনি নিয়ে রাইখা দিচ্ছেন, এর নিচে কিছু জমা হচ্ছে, তার মানে এইখানে কিছু একটা জিনিস প্রস্রাবের সাথে বের হয়ে আসছে যেটা নিচে জমা হচ্ছে। তো সেই ক্ষেত্রে আমরা চিন্তা করি যে আসলে আমাদের কিডনিতে অথবা পুরো ইউরিনারি ট্র্যাক্ট জুড়ে বা প্রস্রাবের রাস্তা জুড়ে কোনো জায়গায় কোনো পাথর বা স্টোন হয়েছে কিনা। যদি স্টোন হয় তাহলে স্টোনের কিছু অংশ ওই প্রস্রাবের সাথে চলে আসতে পারে হালকা হালকা, যেটা নিচে জমা হতে পারে। এটা ছিল মোটামুটি আমাদের ফিজিক্যাল এক্সামিনেশন রিপোর্ট। এরপরে আমরা চলে যাব হলো কেমিক্যাল এক্সামিনেশন। তো কেমিক্যাল এক্সামিনেশনে প্রথমে আমরা যেটা নিয়ে কথা বলবো যে পিএইচটা আসলে আমাদের ইউরিনের পিএইচ আমরা অ্যাসিডিক, ইউজুয়ালি অ্যাসিডিকই হয়। তো আমরা এটা আসলে অ্যাসিডিকও হতে পারে, অ্যালকালাইনও হতে পারে, আমরা বলি হলো 4.8 থেকে 8.5। তো সেক্ষেত্রে এটা অ্যাসিডিক এবং অ্যালকালাইন দুইটাই হতে পারে। তো এটা আসলে যেহেতু সরাসরি এখানে পিএইচের মান বলে দেওয়া থাকে না, তো সেক্ষেত্রে এটা নিয়ে আমরা অত বেশি চিন্তিত হবো না। আমরা চলে যাব এরপরে অ্যালবুমিন কি? অ্যালবুমিন হলো এক ধরনের প্রোটিন, ঠিক আছে। তো ইউরিনে অ্যালবুমিন সাধারণত দেখেন আমাদের কিডনির কাজ কি? কিডনির কাজ হলো আমাদের শরীরের যে রক্ত আছে, রক্তের মধ্যে যে বজ্র পদার্থগুলো থাকে, এইটা রক্তনালীর মাধ্যমে আমাদের কিডনিতে আসার পরে কিডনি এটাকে সাইকা বজ্র পদার্থগুলো প্রস্রাবের মাধ্যমে বের করে দেয়। এটা হলো আমাদের কিডনির কাজ। তো তার কাজ হলো বজ্র পদার্থগুলো বের করে দেওয়া। কখনোই আমার শরীরের জন্য প্রয়োজনীয় জিনিসপত্র সে বের করে দিতে চাইবে না, এটাই নর্মালি
হয়ে থাকে। কিন্তু কোনো কারণে যদি আমার যে ছাঁকনিটা, অর্থাৎ ধরেন আপনি, এটা হলো আমাদের কিডনির ছাঁকনি, এরকম আমি বোঝানোর সুবিধাটা বলতেছি, এটা হলো আমার ছাঁকনি। যদি এই ছাঁকনিতে যদি কোনো সমস্যা হয়ে যায়, অর্থাৎ ছাঁকনিটা যদি এরকম ছোট ছোট ঘর থাকার কথা ছিল, তো এরকম বড় বড় হয়ে যাচ্ছে, তাহলে এখান দিয়ে আমাদের শরীরের জন্য উপকারী জিনিসও বের হয়ে যেতে পারে। অথবা কোনো কারণে আমাদের এই ছাঁকনিগুলার ড্যামেজ হইলো, তাহলে সেক্ষেত্রেও এখান দিয়ে আমাদের জিনিসগুলো, প্রয়োজনীয় জিনিসগুলো বের হয়ে যাইতে পারে। এছাড়াও যদি আমাদের শরীরে অনেক বেশি পরিমাণে প্রোটিন হয়ে যায়, সেক্ষেত্রেও এটা বের হয়ে যাইতে পারে। তাহলে আমাদের প্রস্রাবে অ্যালবুমিন যাওয়ার মানে হচ্ছে আমাদের প্রস্রাবে প্রোটিন যাচ্ছে। এখন প্রোটিন যাওয়ার কজগুলা দুই ধরনের কজই হইতে পারে, অর্থাৎ আপনার কোনো রোগ ছাড়াও এটা বের হয়ে যেতে পারে। কখন? ধরেন আপনি অনেক বেশি পরিমাণে প্রোটিন খাচ্ছেন, সেক্ষেত্রে আপনি এটা বের হয়ে যেতে পারে। 2 নাম্বার, আপনি ধরেন অনেক বেশি এক্সারসাইজ করছেন, সেক্ষেত্রে এটা বের হয়ে যেতে পারে। তো এটা আসলেই কোনো ডিজিজ না, এটা ইউজুয়ালি হতে পারে, এটা হলে কোনো চিন্তার কোনো কারণ নাই। এছাড়াও যদি আপনার ইউটিআই হয় বা প্রস্রাবের রাস্তায় ইনফেকশন হয়, গ্লুমেরুলোনেফ্রাইটিস হয়, তো সেক্ষেত্রে আমাদের অ্যালবুমিন যাইতে পারে। তো তখন আমরা আসলে এটা কেন হচ্ছে, এটা দেখার জন্য আমাদের ডাক্তারের শরণাপন্ন হতে হবে যে আসলে অ্যালবুমিনটা যে যাচ্ছে, এটা কি আমার ফিজিওলজিক্যালি যাচ্ছে, অর্থাৎ কোনো ডিজিজ ছাড়াই যাচ্ছে নাকি কোনো ডিজিজের কারণে যাচ্ছে, সেটা আমাকে শিওর হইতে হবে। এরপরে আসেন সুগার। সুগার মানে বুঝতেছেন, সুগার মানে হলো আমরা কি বুঝি, চিনি। তো আমাদের সুগার কোন ডিজিজে আমাদের শরীরে সুগার বেড়ে যায়, আমরা জানি সবাই, ডায়াবেটিস মেলাইটাস। অর্থাৎ আপনার শরীরে যদি ডায়াবেটিস হয়, তাহলে আপনার শরীরে সুগারের পরিমাণ বেড়ে যায়। এখন ইউরিনে কখন সুগার বেশি যাবে, যদি আপনার শরীরের ভিতরে সুগার বেশি হয়ে যায়, তাহলে ইউরিনের ভিতর দিয়েও আপনার সুগার বের হয়ে যাবে। তো এখানে সুগারের পরিমাণ বেশি হয়ে যাওয়া মানে হলো আপনার ডায়াবেটিস মেলাইটাস হতে পারে। যেহেতু এখানে নীল আছে, তার মানে তার এরকম কোনো সমস্যা নাই। এরপরে আসেন এই ফসফেট, কিটোন বডি, জনস প্রোটিন, এগুলো নিয়ে আমরা অত বেশি বলবো না, জাস্ট আমরা বলে রাখি কিটোন বডি আমাদের ইউরিনে যাইতে পারে যদি আমাদের ডায়াবেটিক কিটোএসিডোসিস হয়। জনস প্রোটিন, এটা আমরা মাল্টিপল মাইলোমা নামে একটা ডিজিজ আছে, সেক্ষেত্রে এটা আমরা পাইতে পারি। তো এগুলো দেখেন এখানে করাই হয় নাই, কারণ এগুলো নিয়ে আসলে আমাদের সাধারণ মানুষের জন্য এটা বোঝা কঠিন, বা এগুলো যদি আমরা পাই, আর ইউজুয়ালি আপনি যখন আপনার নিজেই যখন ইউরিন এক্সামিনেশন করতে যাবেন, তখন এগুলো করা হবে না, কারণ ডাক্তাররা একটা স্পেসিফিক ডিজিজ চিন্তা করে এইগুলা করতে বলে থাকেন এবং করা হয়ে থাকে। তো এইগুলো আসলে তখনই করবেন যখন ডাক্তার আপনাকে পরামর্শ দেবে তখন। এরপরে আমরা চলে যাব মাইক্রোস্কোপিক এক্সামিনেশনে। মাইক্রোস্কোপিক এক্সামিনেশনে প্রথমে আসছে এপিথেলিয়াল সেল। এপিথেলিয়াল সেল এইটা আসলে ওইরকম কোনো গুরুত্বপূর্ণ কিছু না, এটা অনেক কারণেই বাড়তে পারে এবং এটাকে আমরা কোনো স্পেসিফিক কোনো ইন্ডিকেটর হিসেবে দেখি না। এরপরে আমরা চলে যাব পাস সেল, যেইটা খুবই ইম্পর্ট্যান্ট একটা ইন্ডিকেটর। এইটা দ্বারা আমরা অনেক কিছু বুঝতে পারবো। ইউজুয়ালি আমরা এটা দিয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা বুঝি, সেটা হলো আমাদের ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন। ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন বলতে আমরা কি বোঝাচ্ছি, যে আপনার ইউরিনের কিডনি থেকে শুরু করে আপনার পুরো ইউরিনারি ট্র্যাক্ট, অর্থাৎ প্রস্রাবের রাস্তা পর্যন্ত যে কোনো জায়গায় কোনো ইনফেকশন হয়েছে কিনা, এইটা বুঝাইতে আমরা এই পাঁচ সেলটা আমরা দেখি। ইউজুয়ালি পাঁচ সেল সংখ্যা কত থাকে, পাঁচ সেল সংখ্যা আমরা 0 থেকে 5টা পর্যন্ত ধরি। হ্যাঁ, মেয়েদের ক্ষেত্রে একটু বেশি থাকতে পারে, 5-6টা পর্যন্ত, এটা আমরা ইউজুয়ালি নর্মালি ধরি। কিন্তু যদি পাঁচ সেলের পরিমাণ 0 থেকে 5 এর বেশি হয়ে যায়, অর্থাৎ 5টার বেশি হয়ে যায়, 10টা, 20টা, 50টা হয়ে যায়, তবে সেই ক্ষেত্রে আপনাকে বুঝতে হবে যে আপনার প্রস্রাবের রাস্তায় কোনো ইনফেকশন হয়েছে। তো সেক্ষেত্রে আমরা ডাক্তাররা বিভিন্ন অ্যান্টিবায়োটিক দিয়ে থাকি। তো অবশ্যই আপনি সেক্ষেত্রে ডাক্তারের পরামর্শ নিয়ে অ্যান্টিবায়োটিক খাবেন এবং অ্যান্টিবায়োটিকের ডোজ কমপ্লিট করবেন অবশ্যই। এরপরে আসেন আরবিসি। আরবিসি একই কথা, আরবিসি মানে হলো রেড ব্লাড সেল। আমরা যখন রক্তের পরীক্ষাটা করেছিলাম, তখন এটা নিয়ে আমরা অনেক কথাবার্তা বলেছি আরবিসি নিয়ে। তো আরবিসি মানে হলো রেড ব্লাড সেল, মানে আরবিসি যাওয়া মানে হচ্ছে আপনার প্রস্রাবের মাধ্যমে রক্ত যাচ্ছে। তো এটা ওই একই কারণ, যে আপনার প্রস্রাবে রং লাল হয়ে যাওয়ার যে কারণগুলো আমরা বলছি, যে আপনার যদি পুরো ইউরিনারি ট্র্যাক্টে আপনার যদি কোনো জায়গায় ট্রমা হয়, আপনার ক্যান্সারের হইতে পারে, টিবিতে হইতে পারে, হ্যাঁ, অথবা ইনফেকশনের ক্ষেত্রেও আরবিসি যাইতে পারে। এরপরে আসেন ক্যালসিয়াম অক্সালেট, ইউরিক অ্যাসিড, ট্রিপল ফসফেট। এগুলা ইউজুয়ালি আমরা এই যে ক্যালসিয়াম ফসফেট, ইউরিক অ্যাসিড, ট্রিপল ফসফেট, এগুলা আমাদের বিভিন্ন স্টোন তৈরিতে হেল্প করে। তো কোনো কারণে যদি আমাদের কিডনিতে অথবা প্রস্রাবের রাস্তায় যদি স্টোন হয়, তো সেক্ষেত্রে এগুলার পরিমাণ আমরা ইউরিনে পাইতে পারি। তো এইগুলো হলো মোটামুটি আমাদের একটা ইউরিন এক্সামিনেশনের রিপোর্ট। তো এই রিপোর্টগুলোর আমরা মেইন যেগুলো আপনি দেখে আপনি বুঝতে পারবেন এবং যেগুলো দেখে আপনি কমেন্ট করতে পারবেন, সেগুলো নিয়ে আমরা কথা বলেছি। তো ধন্যবাদ। কোনো জায়গায় যদি বুঝতে অসুবিধা হয়, তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমরা ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ।